হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকের জিডির ক্লাস শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এনটিপিসি বা রেলের যে এনটিপিসি বা গ্রুপ ডি পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ, তোমাদের জন্য আমরা আগের দিনই জেনারেল সায়েন্স থেকে একটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করিয়েছিলাম, যেটা অ্যাসিড, ক্ষার এবং লবণ, এখান থেকে 45খানা কোশ্চেনের একটা ক্লাস করিয়েছিলাম। তো সেই ক্লাসটা যারা দেখোনি, অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, ওই লিঙ্ক থেকে ওই ক্লাসটা দেখে নেবে। জিডির 23/2/2024, 23শে ফেব্রুয়ারি 2024 ফার্স্ট শিফটে জিডির যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামের জেনারেল নলেজের যে কোশ্চেনগুলো ছিল, সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করব। এটা আমাদের আজকে জিডির ক্লাস নম্বর হচ্ছে 13 নম্বর ক্লাস চলছে। এর আগে 12খানা ক্লাস যারা দেখোনি সবাই দেখে নাও। তোমরা কিন্তু ডেসক্রিপশানে সেই প্লেলিস্ট পেয়ে যাবে। আমাদের জিডির যে ক্লাসগুলো করিয়েছি বা 2022-এরও আমরা প্রশ্নপত্র আলোচনা করেছি, সেগুলোরও প্লেলিস্ট তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নাও। তার সঙ্গে তোমরা জিডি যে এক্সাম দিবে, তোমরা কিন্তু জিডির সঙ্গে সঙ্গে এমটিএসের যে আমাদের প্রিভিয়াস ইয়ারগুলো রয়েছে, এমটিএস, ঠিক আছে, এমটিএসের যে প্রিভিয়াস ইয়ারগুলো রয়েছে এগুলো কিন্তু দেখে যাও। এমটিএস এবং জিডির কোশ্চেন কিন্তু একই রকমই হয়ে থাকে। তো এবার চলো দেখে নিই আজকে ক্লাসের প্রথম কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ড্যাশ নৃত্যশৈলীর উৎপত্তি ভারতের দক্ষিণাঞ্চল রাজ্য কেরালা থেকে। তো দেখো, নৃত্য খুবই ইম্পর্টেন্ট, নৃত্যগুলো ভালো করে মনে রাখতে হবে, কোন নৃত্য কোথা থেকে উৎপন্ন হয়েছে। এর আগে আমরা এই জিডির ক্লাসেই আলোচনা করেছি, আগের ক্লাসগুলো দেখলেই তোমরা জানতে পারবে। যেখানে আমি বলেছিলাম যে কেরালা রাজ্যে কোন নৃত্য না হচ্ছে কথাকলি এবং মোহিনীআট্টম, কথাকলি এবং মোহিনীআট্টম। ভালো করে মনে রাখো, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে 2 নম্বর কোশ্চেন, কোন ধরনের শুটিং খেলায় ক্রীড়াবিদরা 10 মিটার, 25 মিটার এবং 50 মিটার দূরত্ব থেকে লক্ষ্যবস্তুকে গুলি করে? এটা কোন ধরনের? না, এটা হচ্ছে অপশান নাম্বার 4, রাইফেল শুটিং। কী হয়ে যাবে? রাইফেল শুটিং। তারপরে চলে যাও 3 নম্বরে, ঠান্ডা এবং সংকুচিত করলে নিম্নলিখিত কোন গ্যাসটি গ্যাস থেকে সুপার ক্রিটিক্যাল তরল অবস্থায় পরিবর্তিত হতে পারে? সুপার ক্রিটিক্যাল তরল অবস্থায় পরিবর্তিত হতে পারে। সেটা কোনটা? না, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ CO2, কার্বন ডাই অক্সাইড। 4 নম্বর, ভারতীয় সংবিধানে নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কোনটি ধর্মের স্বাধীনতার অধিকার নিয়ে আলোচনা করে? ধর্মের স্বাধীনতা, এটাও খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সংবিধান থেকে তো কোশ্চেন অবশ্যই থাকবে। ধর্মের স্বাধীনতার অধিকার নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে ধারা 25 থেকে 28, অপশান নাম্বার 3 এখানে সঠিক অ্যান্সার, 25 থেকে 28। যেখানে 25 নম্বর ধারা কি বলা হয়েছে? না, 25 বলা হয়েছে যে বিবেকের স্বাধীনতা এবং ধর্ম পালন, অনুশীলন এবং প্রচারের স্বাধীনতা নিশ্চয়তা দেয়, ধারা 25। ধারা 26 কী করে? না, ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা। ধারা 27, কোনো নির্দিষ্ট ধর্মের প্রচারের জন্য কর প্রদান থেকে মুক্তি প্রদান করে। আর হচ্ছে ধারা 28, নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা বা পূজায় অংশগ্রহণ থেকে মুক্তি প্রদান করে। তাহলে এই 25, 26, 27, 28 এগুলো প্রত্যেকটা সম্পর্কে আলাদা আলাদাভাবেও মনে রাখতে হবে। তারপরে 5 নম্বর চলে যাও, ভারতীয় সংবিধানে ধারা ড্যাশ, মানে কত নম্বর ধারা, মৌলিক অধিকার প্রয়োগের বিষয়ে সুপ্রিম কোর্টকে একটি বিস্তৃত মূল এখতিয়ার দেয়। কত নম্বর ধারা? না হচ্ছে ধারা 32 নম্বর ধারা সুপ্রিম কোর্টকে একটা বিস্তৃত মূল এখতিয়ার দেয়। আর হচ্ছে এখানে আরও জেনে রাখতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট, মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের 3য় খণ্ডে পার্ট 3-তে ধারা 12 থেকে 35 পর্যন্ত নির্ধারিত হয়েছে। সংবিধানের ধারা 359 অনুসারে জরুরি অবস্থার সময় মাত্র 32 নম্বর ধারা স্থগিত করা যাবে। 32 নম্বর যে ধারাটা, 32 নম্বর ধারার সাথে সাথে 226 নম্বর ধারায় সুপ্রিম কোর্টকে মৌলিক অধিকার প্রয়োগ এবং অন্যান্য কারণে কিছু রিট জারি করার ক্ষমতা প্রদান করে। 226 হচ্ছে সুপ্রিম কোর্ট, আর 32 নম্বর হচ্ছে, এই যে 32 নম্বর কী হচ্ছে না, সুপ্রিম কোর্টকে একটা বিস্তৃত মূল এখতিয়ার দেয়। এই দুটো ভালো করে মনে রাখো, 32 নম্বর আর হচ্ছে 226 নম্বর, এটা বারবার কিন্তু আসে এগুলো। 6 নম্বর কোশ্চেন দেখো, রিকি কেসের 3য় গ্র্যামি পুরস্কার কোন অ্যালবামের জন্য এসেছিল? এটা কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন ছিল, 2024-এ কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তো এটা হয়ে যাবে ডিভাইন টাইডস, যার কারণে রিকি কেস
তৃতীয় গ্র্যামি পুরস্কার পেয়েছেন। 7 নম্বর কোশ্চেন দেখো, সাইখোম মীরাবাই চানু একজন কি? একজন হচ্ছে ভারতীয় ভারোত্তোলক মীরাবাই চানু। তারপরে দেখো ফাতরফা যাত্রা এবং মান্ডু উৎসব ফেস্টিভ্যাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উৎসব থেকে কিন্তু প্রত্যেকটা শিফটে নৃত্য থেকে আমি বারবার প্রত্যেকদিন তোমাদেরকে বলে আসছি, তোমরা যারা এমটিএস এর এক্সাম দেবে বা জিডির এক্সাম দাও, ফেস্টিভ্যাল, ডান্স, এই দুটো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এগুলো থেকে কিন্তু কোশ্চেন প্রত্যেকটা শিফটেই থাকে। এটা কি হয়ে যাবে না, এটা হচ্ছে গোয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার। ফতেরফা যাত্রা আর হচ্ছে মান্ডু উৎসব কোন রাজ্যের? না, গোয়া রাজ্যের। 2011 ওডিআই ক্রিকেট বিশ্বকাপের আয়োজক কি? 2011 সালে যে ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল, ওডিআই বিশ্বকাপ, সেখানে আয়োজক কে ছিল? কোন দেশ? 3টা দেশ ছিল, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ। যেখানে ভারত এই বিশ্বকাপ জয় করেছিল শ্রীলঙ্কাকে হারিয়ে। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় কে হয়েছিল? না হচ্ছে যুবরাজ সিং, সেরা খেলোয়াড়। সর্বাধিক রান সংগ্রহকারী ছিল তিলকরত্নে দিলশান, যিনি 500 রান করেছে, টোটাল 500 রান করেছিল। আর হচ্ছে সর্বাধিক উইকেট নিয়েছিল শাহিদ আফ্রিদি আর হচ্ছে জাহির খান, 21টা করে উইকেট নিয়েছিল। এগুলো মনে রাখতে হবে। 2011 ওডিআই যেহেতু তোমাদের দিচ্ছে পরীক্ষায়, তোমাদের 24-এ যেহেতু দিয়েছে, 25-এও এখানে যে কোনো একটা শিফটে কিন্তু কোশ্চেন আসতেই পারে। তো এই তথ্যগুলো পুরো সমস্তটাই মনে রাখতে হবে তোমাদেরকে। তারপরে দেখো 10 নম্বর কোশ্চেন, দিল্লির গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি সংশোধন বিল 2023 ন্যাশনাল ক্যাপিটাল সিভিল সার্ভিসেস অথরিটি প্রতিষ্ঠা করে, যেটিতে দিল্লির মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং ড্যাশকে নিয়ে গঠিত। বলো এই যে বিলটা, দিল্লি গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি সংশোধন বিল 2023 ন্যাশনাল ক্যাপিটাল সিভিল সার্ভিস অথরিটি প্রতিষ্ঠা করে, যেটিতে দিল্লির মুখ্যমন্ত্রী এবং দিল্লির মুখ্য সচিব এবং আর কে না, আর হচ্ছে দিল্লির প্রিন্সিপাল হোম সেক্রেটারি অফ দিল্লির কে নিয়েই কিন্তু গঠিত হয়েছিল। এরপর 11 নম্বর, তার আগে তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, স্টাডি সাকসেস কোচিং সেন্টার টেলিগ্রামে সার্চ মারলেই পেয়ে যাবে, বা ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকেও আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারবে। যেখানে জয়েন করলে আমাদের ক্লাসের যে পিডিএফগুলো, সেই পিডিএফগুলো পেয়ে যাবে। তারই সঙ্গে বিভিন্ন এক্সাম রিলেটেড আপডেটগুলোও কিন্তু আমাদের টেলিগ্রামে দেওয়া হয়। তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হও। আর যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, যদি না ভালো লেগে থাকে ডিসলাইকও করতে পারো, কিন্তু ভালো লাগলে লাইক না করে যাবে না, অবশ্যই লাইক করে দাও ক্লাসটাকে। লাইক করেছো সবাই? আশা করি সবাই করেছো। তো চলো এবার 11 নম্বর কোশ্চেনটা দেখে নিই। নিচের কোন দেশের সাথে ভারতের একটি খোলা সীমান্ত রয়েছে? দেখো প্রত্যেকটা সীমান্তের সঙ্গে আমাদের কি কাঁটাতারের বেড়া থাকে, তাই তো, সীমান্তের বরাবর, কিন্তু খোলা তারের বেড়া মানে কোনো নেই, সীমান্তে কিছু নেই, ঘেরা নেই, খোলা সীমান্ত। সেটা হচ্ছে কোন দেশের সাথে? সেটা হচ্ছে নেপাল। আমার ভারত থেকে নেপালে অনেকে ট্যুরে যায়, এই সময় ট্যুরের চলছে, অনেকেই নেপাল ভ্রমণ করতে যায়। যেখানে দেখবে অনায়াসেই তোমরা কিন্তু সেখানে যেতে পারবে, কোনো রকম বেড়া নেই, কোনো একদম খোলা জায়গা, তোমরা যেতেই পারবে সবাই। 12 নম্বর কোশ্চেন দেখো, ভারতের আর্থিক বা অর্থ বছর কবে থেকে কবে পর্যন্ত হয়? ভারতের আর্থিক বা অর্থ বছরটা কবে থেকে কবে পর্যন্ত হয়? এটাও কিন্তু আসে, এটাও বারবার আমরা কোশ্চেন দেখেছি, এমটিএসে কেন জিডিতে কেন দেখেছি, এই কোশ্চেনটাও আসে। অর্থ বছর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3, 1 অক্টোবর থেকে 3, অপশান নাম্বার 3, 1 এপ্রিল থেকে 31 মার্চ। 1 এপ্রিল থেকে শুরু হয়, 31 মার্চ পর্যন্ত। এটাই হচ্ছে আমাদের ভারতের আর্থিক বা অর্থ বছর। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন, কোন রাজ্যে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়? কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে? না, এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে। 14 নম্বর, কোন সালে ক্রিপস মিশন ভারতে আসে? কত সালে ভারতে আসে?
না 1942 সালে ক্রিপস মিশন ভারতে আসে। ক্রিপস মিশন 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতে এসেছিল। মিশন নেতৃত্ব দিয়েছিল স্যার স্ট্রাফোর্ড ক্রিপস, যিনি ব্রিটিশ ক্যাবিনেটের সদস্য ছিলেন। 15 নম্বর কোশ্চেন, অনুচ্ছেদ 43 আসে, কোশ্চেন আছে অনুচ্ছেদ 43 থেকে। রাজ্য গ্রামীণ এলাকায় ব্যক্তিগত বা সমবায় ভিত্তিতে কুটির শিল্পের প্রচারের চেষ্টা করবে। এটি ড্যাশ নীতির উপর ভিত্তি করে একটি নির্দেশিকা। কোন নীতির উপর? 43, অনুচ্ছেদ 43, ভালো করে মনে করো। অনুচ্ছেদ 43 যেটা হচ্ছে গান্ধীবাদী নীতির উপর ভিত্তি করে একটা নির্দেশিকা। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা ছিল 121.1 কোটি বা 121 কোটি আমরা বলি প্রায়, যেখানে ড্যাশ মহিলা সংখ্যা ছিল, মানে মহিলার শতকরা কত ছিল? মহিলাদের শতকরাটা আমরা যদি প্রায় আমরা পড়ে এসেছি যে 48% পড়ে এসেছি, ঠিক আছে। তো এখানে অপশান আছে 48.5, তো ওটাই হবে 48.5% মহিলাটা জনসংখ্যা ছিল 121 কোটির মধ্যে। 17 নম্বর কোশ্চেন দেখো, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রাসায়নিক ও সার মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া এবং রেল যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব কখন জন ঔষধি ট্রেনের পতাকা প্রদর্শন করেছিলেন? জন ঔষধি ট্রেনের পতাকা প্রদর্শন করেছিলেন কত সালে? তো এটা হচ্ছে 2023 সালে করেছিল, 2023 সালে করেছিল। অপশান নাম্বার 4 হয়ে যাবে কিনা সঠিক অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন দেখো, আগস্ট 2023 সালে নীরজ চোপড়া হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ বেল্টে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ড্যাশ পদক জিতে ইতিহাস তৈরি করেছিল? স্বর্ণপদক জিতে ইতিহাস তৈরি করেছিল নীরজ চোপড়া। কোথায়? হাঙ্গেরির বুদাপেস্ট বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ পুরুষদের জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক জিতেছিল। কে জিতেছিল? নীরজ চোপড়া। তারপরে 19 নম্বর দেখে নাও, প্রাচীন বেদ, সবচেয়ে প্রাচীন বেদ কি? ঋগ্বেদ, যা প্রায় ড্যাশ বছর আগে রচিত হয়েছিল। কত বছর আগে রচিত হয়েছিল প্রাচীন বেদ ঋগ্বেদ? 3500 বছর আগে। আজকে ক্লাসের শেষ কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন, আভ্যন্তরীণ বাণিজ্য কৌশলের মাধ্যমে বিদেশি প্রতিযোগিতা থেকে দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য ব্যবহৃত দুটি প্রধান রূপ হচ্ছে ট্যারিফ এবং কোটা। তো এই ছিল মোট আজকের টোটাল 20খানা কোশ্চেন। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে, এখনও যারা লাইক করতে বাকি রয়েছে, যে শেষ পর্যন্ত দেখি ক্লাসটা কেমন লাগে, যদি প্রত্যেকটা কোশ্চেন ভালো লাগে তাহলে লাইক করব, এরকম যদি চিন্তা ভাবনা থাকে, তো আশা করি ভালো লেগেছে নিশ্চয়ই, দেখেছো যেহেতু শেষ পর্যন্ত, তাহলে লাইক না করে যাবে না, লাইকটা অবশ্যই করে দাও। সেই সঙ্গে তোমাদের যে বন্ধুরা এই এসএসসির প্রিপারেশান নিচ্ছে তাদেরকে অবশ্যই ক্লাসটা শেয়ার করো এবং কেমন লাগলো সেটা কমেন্ট করে যাও। তারই সঙ্গে টেলিগ্রামে যুক্ত হতে ভুলবে না। টেলিগ্রামের লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, বা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে। এখানে যুক্ত হলে কিন্তু সমস্ত কিছু আপডেটগুলো পেয়ে যাবে, এক্সাম রিলেটেড যা কিছু আপডেট বা কোনো কিছু তোমাদের জিজ্ঞাসা থাকলে সেগুলোও কিন্তু আমাদের টেলিগ্রামে জিজ্ঞাসা করতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও।